মায়ের ছবিটা আমি বুকের কাছে ধরে রেখেছিলাম। এত বছর পরে তার মুখ দেখা মানে ছিল নিজের হারিয়ে যাওয়া অংশকে আবার ছুঁয়ে দেখা। পেছনে মিস্টার ইয়াসিন দাঁড়িয়েছিলেন, তিনি চুপ। সেই চুপ থাকা মানে তার ভেতরে কোনো ঝড় চলছে, কিন্তু তিনি সেটা কাউকে দেখাতে দেন না। আমি ধীরে ধীরে বললাম, আমি যদি এখনই বাবার সামনে যাই, আপনি আমাকে আটকাবেন? তিনি কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর বললেন, আমি আটকাবো না, কিন্তু তুমি হারিয়ে যেতে পারো। আমি তার দিকে ফিরে তাকালাম। হারিয়ে যাওয়া তো আমি আগেই হারিয়ে গেছি। আমি বললাম, এখন শুধু নিজেকে খুঁজে বের করার বাকি। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তুমি এখনো বুঝতে পারছো না? তিনি বললেন, তোমার বাবা শুধু একজন মানুষ না, সে একটা নেটওয়ার্কের অংশ। আমি থমকে গেলাম। মানে? তিনি জানালার দিকে তাকিয়ে বললেন, তুমি যাকে বাবা বলো, সে অনেক মানুষের জীবন নষ্ট করছে। তোমাকে বিক্রি করা একমাত্র অপরাধ না। এই কথাটা আমার মাথার ভেতরে ভারী পাথরের মতো বসে গেল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। তাহলে আমি কি করব? তিনি আমার দিকে ঘুরলেন। তুমি সত্য জানবে, পুরোটা, তারপর সিদ্ধান্ত নিবে। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। মায়ের ছবি, বাবার মুখ, সেই নিলামের ভিড়, আর মিস্টার ইয়াসিনের চোখ, সব মিলে আমার মাথার ভেতরে একটা যুদ্ধ চলছিল। পরের দিন ভোরে তিনি আমাকে নিয়ে শহরের দিকে রওনা হলেন। এবার পথটা আগের মতো ভয়ঙ্কর লাগছিল না, বরং মনে হচ্ছিল আমি কোনো অজানা সত্যের দরজার দিকে যাচ্ছি। শহরের ভেতরে ঢুকতেই মিস্টার ইয়াসিন একটা পুরনো বিল্ডিং এর সামনে থামলেন। আমি জিজ্ঞেস করলাম, এটা কোথায়? তিনি বললেন, এখানে অনেক পুরনো হিসাব রাখা হয়। আমি ভেতরে ঢুকলাম। ঘরটা অন্ধকার, শুধু একটা টেবিল, কিছু ফাইল আর ধুলায় ঢাকা দেয়াল। তিনি একটা ফাইল বের করলেন। এটা তোমার বাবার রেকর্ড, তিনি বললেন। আমি কাঁপা হাতে ফাইলটা খুললাম। ভেতরে শুধু সংখ্যা না, নাম, তারিখ আর এমন কিছু লেখা যা পড়তে পড়তে আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। একটা পাতায় চোখ আটকে গেল। তানু, 19 বছর, 3 লাখ টাকা। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমি ফাইলটা শক্ত করে ধরলাম। এটা প্রমাণ? আমি জিজ্ঞেস করলাম। তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ। আমি চিৎকারও করলাম না, কাঁদলামও না। আমি শুধু চুপ হয়ে গেলাম, কারণ ভেতরের কান্নাটা তখন শব্দ হারিয়ে গেছিল। আমি বললাম, আমি তাকে শেষ করে দিব। মিস্টার ইয়াসিন আমার দিকে তাকালেন। তার চোখ কঠিন। না, তিনি বললেন, তুমি তাকে শেষ করবে না। আমি অবাক হয়ে তাকালাম। কেন? তিনি ধীরে ধীরে বললেন, কারণ তুমি যদি তাকে শেষ করো, তাহলে তুমি তার মতোই হয়ে যাবে। এই কথাটা আমাকে থামিয়ে দিল। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর বললাম, তাহলে আমি কি করব? তিনি ফাইলটা বন্ধ করলেন। তুমি তাকে প্রকাশ করবে, তিনি বললেন, সবার সামনে। সেদিন থেকে আমার ভেতরে একটা নতুন লক্ষ্য তৈরি হলো। প্রতিশোধ নয়, বরং সত্য প্রকাশ। কিন্তু সেই পথ সহজ ছিল না। পরের কয়েকদিন আমরা শহরের ভেতরে বিভিন্ন জায়গায় গেলাম। আমি দেখলাম আমার বাবার মতো আরো মানুষ আছে। তারা হাসে, ব্যবসা করে, চা খায়, গল্প করে, কিন্তু তাদের ভেতরে লুকানো থাকে অন্ধকার লেনদেন। আমি প্রথমবার বুঝতে পারলাম, দুনিয়া শুধু ভালো মন্দের গল্প না, এটা অনেক স্তরের এক ভয়ঙ্কর বাস্তবতা। একদিন রাতে মিস্টার ইয়াসিন আমাকে বললেন, তোমার বাবা জানে তুমি বেঁচে আছো। আমি চমকে উঠলাম। কিভাবে? তিনি বললেন, কারণ সে এখন তোমাকে খুঁজছে। আমার বুক ধক করে উঠলো। কেন? তিনি বললেন, কারণ তুমি তার দুর্বলতা হয়ে গেছো। আমি কিছু বললাম না, কারণ এবার ভয় আসছিল না। এবার আমি প্রস্তুত। পরের দিন আমি একা বের হলাম। মিস্টার ইয়াসিন আমাকে থামান। আমি পুরনো সেই চায়ের দোকানের দিকে গেলাম। আমার বাবা সেখানে ছিল। এইবার সে একা। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখলাম তার মুখে আগের মতো আত্মবিশ্বাস, কিন্তু চোখে একটা অস্থিরতা। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। আমার হৃদয় স্পন্দন বাড়ছিল, কিন্তু পা থামেনি। আমি তার সামনে দাঁড়ালাম। তিনি প্রথমে চিনতে পারেননি, তারপর চোখ ছোট করে তাকালেন। তুই? তিনি বললেন। আমি চুপ। তিনি হেসে উঠলেন। তুই মরিস নাই? আমি আবার ধীরে ধীরে বললাম, না, আমি মরিনি। তার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি ব্যাগ থেকে সেই ফাইলটা বের করলাম, টেবিলের উপর রাখলাম। এটা চেনো? তিনি তাকালেন। তার চোখে প্রথমবারের মতো ভয় দেখলাম। আমি বললাম, আমি তোমার মেয়ে। তার মুখ শক্ত হয়ে গেল। তুই এখানে কি করিস? আমি বললাম, সত্য জানতে এসেছি। তার হাত কাঁপছিল। এই মুহূর্তে চারপাশে শব্দ যেন থেমে গেল। আমি বললাম, তুমি আমাকে বিক্রি করেছিলে, কিন্তু তুমি ভুলে গেছো মানুষ সবসময় পণ্য থাকে না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে রাগ। চুপ কর, সে বলল। কিন্তু আমি চুপ করিনি। তুমি আমার মাকে কি করেছো? আমি জিজ্ঞেস করলাম। সে প্রশ্নটা যেন তার মুখে সব রং কেড়ে নিল। সে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। আমি বুঝে গেলাম এটাই সত্যি। সে সত্য লুকাতে পারছে না। ঠিক তখনই পেছন থেকে একজন লোক এসে দাঁড়ালো। আমি বুঝতে পারলাম এটা এখন আর শুধু আমাদের দুজনের লড়াই নেই, এটা অনেক বড় কিছু। ঠিক সেই মুহূর্তে মিস্টার ইয়াসিন দাঁড়িয়েছিলেন। তিনি কোনো শব্দ করলেন না, শুধু তাকিয়ে রইলেন, যেন বলছেন, এবার তুমি নিজের সিদ্ধান্ত নাও। আমি বাবার দিকে তাকালাম। তার চোখে এখন ভয় আর রাগ মিশে গেছে। আমি ধীরে ধীরে বললাম, আজ থেকে তুমি শুধু আমার বাবা না, তুমি একজন অপরাধী। চায়ের দোকানের বাতাস ভারী হয়ে গেল। আর সেই মুহূর্তে আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ শুরু হলো। একটা মেয়ে, তার হারিয়ে যাওয়া অতীত, আর তার পাপিষ্ঠ বাবার মুখোমুখি সত্য। চায়ের দোকানের সামনে সেই
মুহূর্তটা যেন সময় থেমে যাওয়ার মতো ছিল। চারপাশের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, শুধু আমার হৃদয় স্পন্দনটা কানে বাজছিল। আমার বাবা টেবিলের উপর রাখা ফাইলটার দিকে তাকিয়ে আছে, তার মুখ শক্ত কিন্তু চোখে অস্থিরতা স্পষ্ট, যেন সে বুঝে গেছে এই কাগজটা তার পুরো জীবন ভেঙে দিতে পারে। আমি এক ধাপ এগিয়ে গেলাম। এই কাগজে শুধু তোমার লেনদেন না, আমি ধীরে ধীরে বললাম, এখানে তোমার জীবন লেখা আছে। সে দাঁত চেপে আমার দিকে তাকালো। তুই এখানে কি চাস? তার গলায় রাগ। আমি শান্ত ছিলাম। আশ্চর্যজনকভাবে ভেতরের ভয়টা তখন আর কাজ করছিল না। আমি বললাম, আমি আমার মার কথা জানতে চাই। এই কথাটা বলতে তার মুখে একটা অদ্ভুত ছায়া নেমে এলো। চারপাশের বাতাস ভারী হয়ে গেল। সে একটু হেসে উঠল, কিন্তু সেই হাসি স্বাভাবিক ছিল না। তোর মা মরে গেছে, সে বলল। আমি মাথা নেড়ে বললাম না। সে একটু সামনে এগিয়ে গেল। তুই কি জানিস না তোর মা পাগল ছিল? এই কথাটা শুনে আমার বুকের ভেতরে আগুন জ্বলে উঠলো। আমি বললাম, মিথ্যা বলো না। ঠিক তখনই পেছন থেকে মিস্টার ইয়াসিন এগিয়ে এলেন। তার হাঁটার শব্দটা যেন পরিবেশ বদলে দিল। তিনি এসে আমার পাশে দাঁড়ালেন, কিছু বললেন না, শুধু তাকালেন। আমার বাবা প্রথমবার তাকে দেখি থেমে গেল। তার চোখে এবার ভয় আরো স্পষ্ট। তুমি আবার এখানে? আমার বাবা বললেন। মিস্টার ইয়াসিন শান্ত গলায় বললেন, আমি সব সময় ছিলাম। এই কথাটা বলার পর চারপাশে কয়েকজন লোক এসে দাঁড়ালো। আমি বুঝতে পারলাম এটা শুধু রাস্তার ঝগড়া না, এখানে অনেক কিছু লুকানো আছে। আমার বাবা ধীরে ধীরে বলল, তুই ভাবিস আমি ভয় পাবো? মিস্টার ইয়াসিন একটু এগিয়ে এলেন। ভয় না, তিনি বললেন, তুমি এখন হিসাব দেবে। এই কথার পর আমার বাবা হঠাৎ হেসে উঠল। হিসাব? সে বলল, তুই জানিস না আমি কার সাথে কাজ করি? আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। তারপর সে ধীরে ধীরে বলল, এই মেয়ে আমার মেয়ে না, এটা একটা সমস্যা। এই কথাটা আমার বুক ভেঙে দিল। আমি কাপা গলায় বললাম, আমি তোমার মেয়ে না? সে আমার দিকে তাকালো। তুই একটা বোঝা ছিলি, সে বলল। এই কথার পর চারপাশের শব্দ যেন থেমে গেল। আমি কিছু বলতে পারছিলাম না। মিস্টার ইয়াসিন আমার দিকে তাকালেন। তার চোখে প্রথমবারের মতো রাগ দেখলাম। তিনি ধীরে বললেন, এটাই তোমার সত্য। আমার বাবা হঠাৎ চিৎকার করে উঠল, হ্যাঁ, কারণ তার মা আমাকে ধ্বংস করতে চেয়েছিল। এই কথাটা শুনে আমি থমকে গেলাম। মানে? আমি জিজ্ঞেস করলাম। সে দাঁত চেপে বলল, তোর মা আমার সব সম্পত্তি নিজের নামে করতে চাইছিল। আমি শেষ হয়ে যেতাম। আমি মাথা নাড়লাম। মিথ্যা। সে এগিয়ে এসে বলল, তুই জানিস না কিছুই। ঠিক সেই সময় মিস্টার ইয়াসিন একটা ফাইল বের করলেন। এটা? তিনি বললেন। আমার বাবা চমকে উঠল, এটা কোথায় পেয়েছিস? মিস্টার ইয়াসিন বললেন, তোমার পুরনো লোকেরা এখন আর তোমার পাশে নেই। আমি ফাইলের দিকে তাকালাম। ভেতরে নতুন কিছু কাগজ, তার মধ্যে অনেক কিছু লেখা। আমার মায়ের নামে সব সম্পত্তি সত্যি বৈধ ছিল, আর আমার বাবা সেই সম্পত্তি দখল করার জন্য তাকে মানসিকভাবে ধ্বংস করেছিল। আমি কাঁপতে শুরু করলাম। সব কিছু উল্টে যাচ্ছে। আমি ধীরে ধীরে বললাম, তুমি মাকে মিথ্যা বলেছিলে? সে কিছু বলল না, তার চোখ এড়িয়ে গেল। এই নীরবতাই ছিল সবচেয়ে বড় স্বীকারোক্তি। ঠিক তখনই হঠাৎ কয়েকটা গাড়ি এসে থামলো, কালো গাড়ি। লোকজন নেমে এলো। আমি বুঝতে পারলাম পরিস্থিতি এখন বদলে যাচ্ছে। আমার বাবা পিছিয়ে গেল। তুই ভুল করছিস, সে বলল মিস্টার ইয়াসিনকে। মিস্টার ইয়াসিন শান্ত গলায় বললেন, না, আজ তুমি শেষ। এই কথার পর আমার বাবা হঠাৎ পকেট থেকে কিছু বের করলো। আমি চমকে উঠলাম, কিন্তু মিস্টার ইয়াসিন এক সেকেন্ডও দেরি না করে তার হাত ধরে ফেললো। একটা ছোট্ট ধস্তাধস্তি, চারপাশে চিৎকার। আমি দাঁড়িয়েছিলাম, কিছুই করতে পারছিলাম না। হঠাৎ আমার বাবা আমাকে টেনে ধরলো। তুই আমার রক্ত, সে বলল। তুই আমার বিরুদ্ধে যেতে পারিস না। আমি তার হাত ছাড়িয়ে বললাম, তুমি আমার বাবা না। এই কথাটা বলার পর সে থেমে গেল। ঠিক তখনই মিস্টার ইয়াসিন সামনে এসে দাঁড়ালেন। তার কণ্ঠ শান্ত কিন্তু শক্ত। ছাড়ো তাকে, তিনি বললেন। আমার বাবা হঠাৎ হেসে উঠল। তুই ভাবিস তুই জিতবি? মিস্টার ইয়াসিন, আমি জিততে আসিনি, আমি শেষ করতে এসেছি। এই কথার পর হঠাৎ চারপাশে লোকজন নড়ে চড়ে উঠল। আমি বুঝতে পারলাম এই মানুষটার পেছনে অনেক শক্তি আছে। ঠিক তখনই একটা ভয়ঙ্কর শব্দ বের হলো। মিস্টার ইয়াসিন ধীরে ধীরে বললেন, তোমার যে ব্যবসা সেটা শুধু মানুষ বিক্রি না, তুমি অনেক মেয়েকে ধ্বংস করেছো। আমার বাবা চুপ হয়ে গেল। তার চোখে এবার সত্যিকারের ভয়। আমি তাকিয়ে রইলাম। আমার ভেতরে সবকিছু ভেঙে যাচ্ছিল, কিন্তু এক অদ্ভুত শান্তি আসছিল। কারণ সত্যটা এখন পরিষ্কার। আমার বাবা শুধু বাবা না, সে একজন অপরাধী। ঠিক তখনই মিস্টার ইয়াসিন আমার দিকে তাকালেন। তার চোখে এক ভারী সিদ্ধান্ত। এখন তুমি সিদ্ধান্ত নেবে, তিনি বললেন। আমি ধীরে ধীরে বাবার দিকে তাকালাম। তার চোখে প্রথমবারের মতো ভাঙা মানুষ দেখলাম। আমি বুঝতে পারলাম প্রতিশোধ শেষ নয়, সত্যিই শেষ। আমি বললাম, তুমি আজ থেকে আমার বাবা না। এই কথার পর চারপাশে নিস্তব্ধতা বেড়ে গেল। কিন্তু ঠিক তখনই দূরে আরেকটা গাড়ি থামলো। একজন নারী নামলেন। আমি তাকে চিনতে পারলাম না, কিন্তু মিস্টার ইয়াসিন থেমে গেলেন। তার চোখ বদলে গেল। তিনি ধীরে বললেন, এটা অসম্ভব। আমি তাকালাম। নারীটা ধীরে ধীরে আমার দিকে আসছে। তার চোখে পানি, আর আমার বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল।